অ্যাবাউট অল থিংস জায়গায় তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভৌত বিজ্ঞান নিয়ে। এনএম জেনেমের সবাই জানো যে ভৌত বিজ্ঞানটা বিশাল ইম্পর্টেন্ট, কারণ ভৌত বিজ্ঞানের যে 25 নম্বর থাকে অনেকেই কিন্তু ভয় করে। বাট ভালো করে যদি পড়া যায়, যে সমস্ত চ্যাপ্টারগুলো আসে এবং যেখান থেকে প্রশ্ন আসে, যদি টিচার ভালো করে তোমায় বুঝিয়ে দেয় যে এই প্রশ্নগুলো আসবে এখান থেকে, তাহলে তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। তার জন্য আমরা অলরেডি একটা ভিডিও পাবলিশ করেছি ফিজিক্যাল সায়েন্সের উপর বেশ করে, কিভাবে পড়তে হয়, কোথা থেকে কি আসে। এর পাশাপাশি আজকের এই ভিডিওতে আমরা ফিজিক্সের মধ্যে যেটা ক্লাস 10 এর ফিজিক্স রয়েছে, এবিসি সেন্টারের তরফ থেকে তোমাদেরকে কিন্তু প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য যে ভাবনা, যেই চ্যাপ্টার রয়েছে সেখান থেকে কি আসে সেই ব্যাপারে আমরা কমপ্লিটলি ডিসকাস করব এই ভিডিওতে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের আমার বাবের কোচিং সেন্টার, আমাদের অ্যাপও রয়েছে, সেখানে তোমাদের জন্য আমরা সুন্দর করে মক টেস্ট বানাচ্ছি, আমরা ফ্রি ক্লাসেস প্রোভাইড করছি এনএমজিএম এর জন্য, টোটালি ফ্রি ফর এভরি সিঙ্গেল সাবজেক্ট। অলরেডি বায়োলজি চলছে, জিকে ক্লাস চলছে, ম্যাথ, রিজনিং এন্ড অলসো ফিজিক্যাল সায়েন্স, তো সবকিছু চলছে। ঠিক আছে, ইংলিশের ক্লাস তোমরা কিন্তু খুব পেয়ে যাবে তাড়াতাড়ি, কোনো চিন্তা নেই। এর পরবর্তীতে তোমাদেরকে আমরা প্রত্যেকটা জিনিস দেখাবো। দেখো প্রথম যে চ্যাপ্টার রয়েছে, প্রথম চ্যাপ্টার কি রয়েছে, পরিবেশের জন্য ভাবনা, যেখানে কিছু জিনিস ইম্পর্টেন্ট থাকে এবং এখান থেকে পরীক্ষাতে আসতে পারে, সেইগুলো আমরা পড়বো, লাইন বাই লাইন দেখবো কোথা থেকে কি আসে, সেটাও আমি বলবো, যেগুলো আসতে পারে তা বলে দেবো। এরপরে দেখো এখান থেকে যতগুলো পার্ট রয়েছে, এই 7টা পার্ট ইম্পর্টেন্ট, তার পরবর্তীতে এই পার্টটা আলাদা, সেখান থেকেও পরীক্ষার প্রশ্ন আসে, যেটা আমি অলরেডি ফার্স্ট ভিডিওতে ডিসকাস করেছি। তো আজকের এই পার্টে আমরা পরিবেশের জন্য ভাবনা যা যা আসে সবকিছু এই ভিডিওতে আমরা কমপ্লিটলি বলবো। ঠিক আছে, দেখো আমি একটু বড় করে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে এবং যেটা তোমাদের জন্য কাজে দেবে। ওকে, এতটা বড় দরকার নেই, মোটামুটি। সরি গাইস, দেখো পরিবেশের জন্য ভাবনা, কনসার্ন অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট। দেখো পরিবেশ থেকে অলরেডি তোমরা জানো, ওই সব বলে আমি সময় নষ্ট করব না। এবার পরিবেশের মধ্যে সমস্ত কিছু জিনিস আছে। এবার এই যে পরিবেশের সব থেকে বড় পার্ট, যে প্রত্যেকটা পরিবেশের পৃষ্ঠ থেকে ওপরের দিকে, মানে পৃথিবী পৃষ্ঠ থেকে ওপরের দিকে অনেকগুলো স্তর আছে। আমরা জানি যে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ট্রোপোপজ, এইভাবে অনেকগুলো নাম জানি। এবং প্রত্যেকটা স্তরে কি কি ঘটনা ঘটে, এই এক একটা স্তরে কি ঘটনা ঘটে সেগুলো নিয়ে প্রশ্ন আসে। এবং গোটা গোটা পৃথিবী পৃষ্ঠকে ঘিরে এই যে আমাদের সূর্যের যে লাইট পড়ছে, যার কারণে সালোক সংশ্লেষ হচ্ছে এবং তাতে অনেক কিছু লাগছে, সেগুলো থেকে প্রশ্ন আসে বায়োলজির মধ্যে। এবং এর পাশাপাশি আমাদের যে একটা ওজোন স্তর রয়েছে, সেই ওজোন স্তর আল্ট্রাভায়োলেট রে এর জন্য কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোন কোন কণার মধ্যে এফেক্ট ফেলছে, কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়, এবং গ্লোবাল ওয়ার্মিং যেটা বিশ্ব উষ্ণায়ন, টেম্পারেচার যে প্রতিনিয়ত বাড়ছে, সেইগুলোর জন্য কারণ কি, সেই সমস্ত জিনিসগুলো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব, তোমরা দেখতে পাবে। দেখো প্রথমত ব্যাপার হচ্ছে যে বায়ুমণ্ডলের গঠন। এখানে কি বলেছে দেখো, যে ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে বলয়াকার, বলয়াকার মানে বিস্তৃত কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত যে গ্যাসীয় আবরণ আছে। মানে কি, পৃথিবীর উপরের দিকে অনেক তো গ্যাসের আবরণ রয়েছে, তাই না, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, এরকম করে অনেক কিছু আছে। তো তার পুরো স্তরটাকে বায়ুমণ্ডল বলা হচ্ছে। এবার দেখো এটাকে অনেক রকমের ভাগ করা হয়েছে, তার মধ্যে এই জায়গাটা যেটা বলা হচ্ছে দেখো, সমমণ্ডল এবং বিষমমণ্ডল। সমমণ্ডল মানে কি, যেখানে উচ্চতা পৃথিবী পৃষ্ঠ থেকে ধরো 0 থেকে 16 কিলোমিটার। মানে কি, আমি যদি এটাকে পৃথিবী পৃষ্ঠ ধরি, এটা ধরো পৃথিবী পৃষ্ঠ, এটা হচ্ছে কি তোমাদের পৃথিবী। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পৃথিবী। এবার এই পৃথিবী যেটা তোমার আর্থ রয়েছে, আর্থ থেকে মোটামুটি এখান থেকে 16 কিলোমিটার যদি হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে কত, ট্রোপোস্ফিয়ার। তারপরে দেখো 16 থেকে 45 জন যাচ্ছে, তাহলে এটা কি, এটা হচ্ছে ধরো ট্রোপোস্ফিয়ার। এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এরকম করে নাম। ঠিক আছে, মেসোস্ফিয়ার রয়েছে তারপরে উপরে, এইভাবে আবার যদি বলে যায় মেসোস্ফিয়ার এখানে। এরপরে থার্মোস্ফিয়ার আছে, দেখো এরপরে আবার থার্মোস্ফিয়ার, এটা মেসোস্ফিয়ার, এটা হচ্ছে থার্মোস্ফিয়ার। এইভাবে কিন্তু তোমার পৃথিবী বিশ্ব থেকে উপরের দিকে কিন্তু বিভিন্ন রকমের বলয়াকার মতো এরকম স্তর রয়েছে, এরকম করে স্তর রয়েছে বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ। ঠিক আছে, বোঝা গেছে? এবার কি বলছে স্যার, এটা তো বুঝলাম, এর পরবর্তীতে প্রত্যেকটা স্তরে কিন্তু জিনিস রয়েছে। দেখো নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প রয়েছে, এখানে ওজোন রয়েছে, এবং এখানে আলাদা আলাদা গ্যাস রয়েছে, এরকম করে হিলিয়াম গ্যাসও রয়েছে তোমার, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এরকম ব্যাপার। এখানে দেখো কি কি পড়বো আমরা, কি কি দরকার আমাদের। মাধ্যমিকের স্টুডেন্ট হলে তাকে সব পড়তে হবে, আর যদি নরমালি এনএমজি এর কথা ভাবি তাহলে সবকিছু দরকার নেই, মোটামুটি কিছু জিনিস পড়লে হয়ে যায়। এখানে কি বলছে দেখো, ট্রোপোস্ফিয়ার এই ভূপৃষ্ঠ থেকে এত কিলোমিটার দূরে রয়েছে, এবং
এই স্তরে বায়ুমণ্ডলে প্রায় 75% গ্যাসীয় উপাদান, ধূলিকণা, জলীয় বাষ্প, কুয়াশা, মেঘ এই স্তরে থাকে বলে এই স্তরে বায়ুর ঘনত্ব এবং চাপ সবচেয়ে বেশি থাকে। মানে কি, ট্রপোস্ফিয়ারে বায়ুর ঘনত্ব এবং চাপের মানটা মানে সব থেকে বেশি থাকে। এই কারণে ঝড়, বজ্রপাত, বৃষ্টি সংঘাত এই জন্য এই স্তরকে ক্ষুব্ধ মণ্ডল বলে। তাহলে পরীক্ষাতে আসতে পারে যে ক্ষুব্ধ মণ্ডল কোনটাকে বলা হয়? ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এইভাবে কিন্তু 3-4টা অপশন দিয়ে দেবে, তার মধ্যে তোমাকে করতে হবে। তাহলে এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট এখান থেকে। বোঝা গেছে? আমি ইম্পর্টেন্ট গুলো বলে দেবো যে কোনগুলো ইম্পর্টেন্ট। এবং কোন স্তরকে শান্ত মণ্ডল বলে? দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার, এটা তো ট্রপোস্ফিয়ার আমরা পড়ে নিলাম। স্ট্র্যাটোস্ফিয়ারে কি বলছে? এবং ট্রোপোপজ, দেখো ট্রোপোপজ রয়েছে। ট্রপোস্ফিয়ারের উপরে সীমান্ত অঞ্চলকে বলা হয় ট্রোপোপজ। মানে এটা যদি ট্রপোস্ফিয়ার হয় তাহলে তার উপরের অঞ্চলটা কি বলা হবে? ট্রোপোপজ। স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলা হচ্ছে? এই স্তরে জলীয় বাষ্প, মেঘ থাকে না, উষ্ণতার বিশেষ পার্থক্য না থাকায় ঝড়, বৃষ্টিপাত, বজ্রপাত হয় না, তাই এটাকে শান্ত মণ্ডল বলা হয়। তাই শান্ত মণ্ডল কোন স্তরকে বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ারকে। মনে রাখতে হবে, পরীক্ষা আসতে পারে। ঠিক আছে? এরপরে দেখো, আরে यार এরকম করে নোটে বানালে কি করে হবে? দেখো, এর পরবর্তীতে আবার আরো অনেক কিছু রয়েছে। ওজোন স্ফিয়ার রয়েছে। দেখো, ভূপৃষ্ঠের সাপেক্ষে প্রায় এত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলকে ওজোন গ্যাসের সমৃদ্ধ যে স্তর থাকে সেটাকে ওজোন স্তর বা ওজোন স্ফিয়ারও বলা হয়। ঠিক আছে? মেসোস্ফিয়ারে দেখো কি বলা হচ্ছে? বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা এখানে কিন্তু থাকে, মানে যে মেসোস্ফিয়ারের সর্বনিম্ন তাপমাত্রা থাকে। থার্মোস্ফিয়ারের ব্যাপারে এখানে রয়েছে। এখানে কসমিক রে, দেখো এখানে কি বলছে? এই অঞ্চলে সূর্য, মহাবিশ্বের অন্যান্য অংশ থেকে আসা অতিবেগুনি রশ্মি, যেটাকে আলট্রা ভায়োলেট রে মানে ইউভি রে বলি আমরা, সেটা এক্স রশ্মি, গামা রশ্মি, মহাজাগতিক রশ্মি, কসমিক রে শোষিত হয়, ফলে উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায়। মানে কোথায় কসমিক রে গুলো পাওয়া যায়, কোথায় বিভিন্ন রকমের রে গুলো পাওয়া যায়? শুধুমাত্র মেসোস্ফিয়ারের মধ্যে, সরি থার্মোস্ফিয়ারের মধ্যে পাওয়া যায়। এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবার এর পাশাপাশি দেখো আরো অনেক কিছু জিনিস আছে যেটা আমি তোমাকে ছবির মতো করে বলছিলাম, সেই ছবিটা করে কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার করে এইভাবে কিন্তু তোমাকে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরও কিন্তু দেওয়া রয়েছে। একটু মনে রাখতে হবে, খুব বেশি মনে রাখার দরকার নেই, মোটামুটি মনে রাখলেই হবে। এতটাই দরকার, বেশি দরকার নেই। ঠিক আছে? এবার দেখো, উচ্চতার সহিত বায়ুমণ্ডলের তাপমাত্রার পরিবর্তন কি বলে? ল্যাপস রেট। তো ল্যাপস রেট বলে দিল, আর নিচে বলেছে যে কি, তুমি বুঝতে পারলে তাহলে কি হবে? যে যদি বলছে কি যে তাপমাত্রার পরিবর্তন হারকে, মানে উচ্চতার সঙ্গে বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে যে পরিবর্তনটা হয় সেটাকে ল্যাপস রেট বলা হয়। ঠিক আছে? পরবর্তী দেখো, ওজোন স্তরের ফরমেশন কিভাবে হয় সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, কিন্তু এতটা তোমার পরীক্ষাতে আসে না, এগুলো তোমার অতটা দরকার নেই, এগুলো অতটা দরকার নেই। ঠিক আছে? ওজোন লেয়ার কোথায় রয়েছে, কত থেকে কত কিলোমিটার, এতটুকু যদি মনে রাখতে পারো তাও হবে, না মনে রাখতে পারলেও সমস্যা নেই। ঠিক আছে? এতটাই বলবো আমি। ওকে, পরবর্তী পেজে যাই। দেখো, এরপরে কি বলছে? এর পরবর্তীতে এই যে পার্টটা দেখতে পাচ্ছ, ওজোন স্তরের ধ্বংসে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সিএফসির ভূমিকা। মানে কি, ওজোন যে স্তর রয়েছে ভূপৃষ্ঠের উপরে, যে ওজোন যে স্তর বা লেয়ার, ওজোন লেয়ার বলেছে, সেখানে কোন কোন জিনিসের কি কি ভূমিকা সেটা বলেছে। দেখো, প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট কারণে ওজোন গ্যাস সৃষ্টির তুলনায় ধ্বংস বেশি হয়। স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজোন স্তরটি প্রায় সর্বত্র কম বেশি পাতলা হয়ে যাচ্ছে। এর জন্য আমাদের যে পৃথিবীতে, সেখানে আল্ট্রাভায়োলেট রে কিন্তু পরিমাণে বেশি পরিমাণে ঢুকে পড়ছে। ঠিক আছে? তো ওই ব্যাপারটা বলছে যে এখানে ওজোন স্তরের অবক্ষয়ের ক্ষেত্রে নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং ক্লোরোফ্লোর কার্বনের ভূমিকা উল্লেখযোগ্য। মানে এদের অবক্ষয়ের ক্ষেত্রে, ওজোন স্তরের অবক্ষয়ের ক্ষেত্রে এদের ভূমিকা কিন্তু উল্লেখযোগ্য বলে দিয়েছে। ঠিক আছে? এবার দেখো, এর পাশাপাশি বিভিন্ন জায়গাতে কি কি রয়েছে দেখো। সূর্যরশ্মির প্রভাব, এটা তো অবশ্যই রয়েছে। শীত তাপ নিয়ন্ত্রণে মেশিন, রেফ্রিজারেটর এই সমস্ত করলে সিএফসি বাষ্পায়িত হয়ে স্ট্রাটোস্ফিয়ারে প্রবেশ করে ওজোন স্তরের ভাঙন ঘটায়। মানে কি, সিএফসি যেটা রয়েছে, বিভিন্ন আমরা যে এসি ফ্রিজ চালাচ্ছি সেখান থেকে কিন্তু বেরিয়ে আমাদের মানে ওজোন স্তরকে কিন্তু ক্ষয় করছে। ঠিক আছে? তার মানে কি, ওজোন স্তর ক্ষয়ের জন্য নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং সিএফসি এই তিনটা কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে এমন কি জিজ্ঞেস করতে পারে যে কোনটা ওজোন স্তরের ক্ষয় করে না। ঠিক আছে? ওজোন লেয়ার যেটা হয়, ওজোন লেয়ারের প্রতি কোনো এফেক্ট ফেলে না, কে সেটা জিজ্ঞাসা করবে। দেখো, এফেক্ট কোনটা ফেলছে? নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বন, এটা কিন্তু এফেক্ট ফেলছে। ঠিক আছে? বোঝা গেছে? এরপরে আমরা দেখবো, এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে এটা। এরপরে কি বলছে দেখো, যে ওজোন স্তরের ধ্বংসে নাইট্রোজেন অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড এদেরও কিন্তু সুপারসনিক জেট বিমান নিশ্চিত, এগুলো কি জেট বিমান থেকে বেরিয়ে যায়, সেটাও কিন্তু ক্ষতি করছে, এটাও কিন্তু বলা হয়েছে। ঠিক আছে? আর দেখো, এখানে কিন্তু শুধুমাত্র একটা
একটা থেকে দুটো প্রশ্ন আসার মতো, তার বেশি কিন্তু না। এবং আসতে পারে না আসতে পারে, কিন্তু কিন্তু পড়তে হবে আমাদেরকে, কিন্তু কিন্তু পড়তেই হবে, না পড়লে কিন্তু মুশকিল হয়। এবার দেখো গ্রিন হাউস এফেক্ট এবং বিশ্ব উষ্ণায়ন, গ্রিন হাউস এফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং কি বলছে, ভূপৃষ্ঠকে ঘিরে ওজোন মানে O3, জলীয় বাষ্প, CO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সরি ডাইনাইট্রোজেন অক্সাইড এন্ড মিথেন, CFC সূর্য থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিকে পৃথিবীতে আসতে দেয়, কিন্তু ভূপৃষ্ঠের উত্তপ্ত ভূপৃষ্ঠ কর্তৃক বিকৃত দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিকে মহাশূন্যে ফিরে যেতে দেয় না। মানে কি, গ্রিন হাউস এফেক্টের জন্য কারা কারা দায়ী, O3, CO2 জলীয় বাষ্প, N2O মিথেন এবং CFC, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এর পাশাপাশি দেখো, এর পাশাপাশি কি বলছে, ভূপৃষ্ঠকে ঘিরে থাকা এই গ্যাসগুলিকে বলা হয় গ্রিন হাউস গ্যাস, এগুলো কি বলা হয় গ্রিন হাউস গ্যাস। এরপরে কিন্তু আবার এখানে অনেক কিছু লেখা রয়েছে যে কিন্তু O2, N2, CO গ্যাসের অনুর পারমাণবিক কম্পাঙ্ক এই ধরনের রশ্মিকে শোষণ করে ধরে রাখার উপযোগী নয়, সেই জন্য এগুলোকে প্রভাব দেখা যায় না। তার মানে কি, এদের জন্য কিন্তু গ্রিন হাউস গ্যাসের মানে এফেক্ট কিন্তু দেখা যায় না, কিন্তু এদের জন্য দেখা যায়, এটা মাথায় রাখতে হবে। এই দুটো পার্থক্য কিন্তু দেখতে হবে মাধ্যমিকের জন্য এবং তোমাদের এনএমজিএর জন্য। ঠিক আছে, এখানে মোটামুটি তোমরা এই মানেটুকু মনে রাখতে পারো, এটা হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে মিথেন, এটা হচ্ছে নাইট্রোজেন অক্সাইড, এটা ক্লোরোফ্লোরোকার্বন, এতটুকু যেটা জল বলা হয়, এটাকে হাইড্রোফ্লোরোকার্বন বলা হয়, পারফ্লোরোকার্বন এটা বলা হয়। ঠিক আছে, এতটুকু দরকার, আর বেশি দরকার না। ঠিক আছে, এবার দেখো গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব কি 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 প্রভাব হয়। পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর কতটা বৃদ্ধি পাচ্ছে এটা মনে রাখা দরকার, 0.05 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাচ্ছে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, বিশ্ব উষ্ণায়ন মানে কি, প্রতিনিয়ত যে পৃথিবীর যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অনেকগুলো যেগুলো সূর্য থেকে আসে দেখো ফিরে যেতে পারছে না, আবার তাপের সৃষ্টি মানে গ্রিন হাউস গ্যাসের জন্য আবার পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পেতেই আছে, সেটাকে বলা হচ্ছে তোমার বিশ্ব উষ্ণায়ন। ঠিক আছে, আবার কি অনেকগুলো এখানে জিনিস রয়েছে যেগুলো দরকার নেই, তোমাদের মোটামুটি একটু মনে রাখো তাহলেই হবে। আর এর পাশাপাশি দেখো তাপন জ্বালানির তাপ, দেখো জ্বালানির তাপ মূল্য, এখানে অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। তাপন মূল্যের পার্ট দেখো এখানে কি বলেছে, একক বলেছে ক্যালোরি পার গ্রাম, এসআই জুল পার কেজি, এইটুকু মনে রাখতে পারলে তোমাদের ভালো, এতটুকু দরকার, এর বেশি কিন্তু দরকার নেই। ঠিক আছে, এর পরবর্তী যদি আমরা আসি যে না পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত জ্বালানির তাপন মূল্য কত, মানে এখানে পেট্রোলিয়াম বলা হয়েছে, এত কিছু তোমার পরীক্ষাতে পড়ে না, নরমালি এই জায়গাটা ইম্পর্টেন্ট যে প্রাকৃতিক গ্যাস কোনগুলো, এলপিজি এবং সিএনজি। এলপিজি ফুল ফর্ম কি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, আর হচ্ছে সিএনজি হচ্ছে তোমার কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। তাহলে এলপিজির ফুল ফর্ম এবং সিএনজি এই দুটোর ফুল ফর্ম কিন্তু তোমাদের জানতে হবে। এটা হচ্ছে তোমার লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, কমপ্রেসড ন্যাচারাল গ্যাস, এই দুটো হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এবং এদের উপাদান কি কি সেটাও জিজ্ঞাসা করে, যেটা আমরা পরবর্তীতে পড়ব। একটা হচ্ছে তোমার মিথেন, একটা হচ্ছে বিউটেন, এগুলো থাকে এলপিজির মধ্যে এই সব। ঠিক আছে, এর পাশাপাশি পেট্রোলিয়ামকে কি বলা যায়, এখন রক অয়েল বা মিনারেল অয়েল বলা হয়, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখা উচিত। ন্যাচারাল গ্যাসের মধ্যে দেখো উপাদান কি কি, মিথেন, এছাড়া ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলো কিন্তু থাকে ন্যাচারাল গ্যাসের মধ্যে, এগুলো কিন্তু বলা আছে। জলীয় বাষ্পমুক্ত হতে হবে, এবং যেমন প্রাকৃতিক গ্যাস এলপিজি। সো দেখো এখানে আদর্শ জ্বালানি মানে বিশিষ্ট বৈশিষ্ট্য কোনগুলো, এগুলো বলা হয়, এবং প্রাকৃতিক গ্যাসগুলো হচ্ছে কোনগুলো, এইগুলো যেমন তোমার দেখো প্রাকৃতিক গ্যাস সিএনজি বলা হচ্ছে এইগুলো। এর পাশাপাশি এগুলো কিন্তু তোমার পড়ার দরকার হয় না, কিন্তু তোমার এগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন আসে না, এগুলো থেকে এমসিকিউ টাইপ সেরকম প্রশ্ন আসে না, যেগুলো আসে আমি সেগুলো তোমাকে এখানে বলে দিচ্ছি, এর থেকে বেশি কিন্তু আমি কিন্তু বলবো না, এইসব দরকার নেই। সোলার এনার্জি গুলো পড়তে পারো নরমালি একবার দেখার জন্য, এর থেকে বেশি কিন্তু কিছু আসে না এখান থেকে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি যেগুলো, হ্যাঁ সামান্য CO2 থাকার জন্য শরীর ক্ষতিকারক কোনো গ্যাস যেমন H2S না থাকার জন্য একে সুইট গ্যাস বলে। দেখো এখানে কি বলছে যে যেমন H2S না থাকার জন্য কোনো গ্যাস, এত না থাকার জন্য এটাকে সুইট গ্যাস বলা হয়। তাহলে কোনটাকে সুইট গ্যাস বলা হয় এরকম প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, বাট এতটা মানে নরমাল আসে না, নরমালি আমি বললাম। এখানে দেখো এই জায়গাটা মনে রাখো, মিথেন হাইড্রেটকে কি বলা হয়, ফায়ার আইস বা আগুনে বরফ বলা হয়, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলোকে একবার পড়ে নিবে, তাহলেই হয়ে গেল, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। দেখো আমি বললাম নিচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না, নাইট্রোজেন করে, ডাইনাইট্রোজেনও করে দেখলাম, এটাও করে, এবং সিএফসি করে, CO2 কিন্তু বলাটা ছিল না যেটা আমরা পড়লাম। তো এটা কিন্তু ভালো একটা প্রশ্ন। এটা হচ্ছে তোমাদের পরিবেশের ভাবনার জন্য যে চ্যাপ্টার, সেটা হচ্ছে মেইন। এবার আমরা পরবর্তী চ্যাপ্টারতে কিন্তু পড়বো গ্যাসের আচরণ, এটা কিন্তু আমরা আজকে শুরু করছি না। তো এইটা ছিল আমাদের ফিজিক্যাল সায়েন্সের ক্লাস 10 এর প্রথম চ্যাপ্টার, যেটা আমরা করলাম। তোমরা ভালো করে দেখলে, যারা যারা বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লেগেছে নিচে কমেন্টে জানাবে যে স্যার কেমন লেগেছে। দেখো যদি পড়াশোনা করো তাহলে কিছু হবে, নাহলে কিন্তু গেল। আরেকটা কথা, না পড়লে ওকে পাবে না, সত্যি কথা এটা, না পড়লে ওকে পাবে না।
এটা মাথায় রাখবে সবাই, দিস ইজ অ্যাকচুয়ালি মোটিভেশন। এবার বাবু বলবে স্যার ওকে মানে কাকে, অনেকে বলবে স্যার ওকে মানে কাকে বোঝান একটু, আমি বুঝতে চাই। এই জায়গাটা আমি বুঝতে পারিনি। এটা কারোর জন্য তার জিএফ হতে পারে, কারোর জন্য ড্রিম জব হতে পারে, কারোর জন্য ড্রিম প্রফেশন হতে পারে, কারোর জন্য একটা সুন্দর ভালো একটা লাইফ হতে পারে, যেখানে বাপ মাকে নিয়ে সবাইকে নিয়ে সুন্দর সুখে থাকবে। তাই পড়াশোনা না করলে কিন্তু এই জিনিসটাকে পাবে না। তাই এটা হচ্ছে তোমাদের জন্য মোটিভেশন, যে পড়ো এবং নিজের জীবনটাকে তৈরি করো। সত্যি কথা বলছি, যদি পড়াশোনা করো মেহনত করো তো নিজের জীবনটা অবশ্যই বদলাবে, সুন্দর হবে। আরেকটা কথা মনে রাখবে, পড়াশোনা নিয়ে চাপ না। তোমার আমির স্যারের ডায়লগ, নো চাপ বিন্দাস বস, এটা মাথায় রাখবে অলওয়েজ। নো চাপ বিন্দাস বস, এটা অলওয়েজ মাথায় রাখবে যে আমির স্যার অলরেডি বলেছেন যে চাপ নিয়ে লাভ নাই, জাস্ট পড়াশোনা করলেই হবে। এটা তোমার আমির স্যার তোমাকে বলেছে অলওয়েজ, যে নো চাপ বিন্দাস বস, চাপ নিবে না, জাস্ট পড়াশোনা করো, আস্তে আস্তে দেখবে সবই হয়ে যাবে, একটা টাইম গিয়ে সব পারবে। তো নো চাপ বিন্দাস বস এটা মাথায় রাখবে, আমির স্যার তোমাকে বলেছে পড়াশোনা করো সব হয়ে যাবে। এবং আমরা ফিজিক্যাল সায়েন্সের পরবর্তী চ্যাপ্টার করবো, আস্তে আস্তে সবগুলো কমপ্লিট করে দেবো আমি, কোনো চাপ না, ঠিক আছে? তো উইশ ইউ অল দ্য বেস্ট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।